সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম ভোকেশনাল 2022 যারা পরীক্ষা দিবে তোমরা তাদের জন্য রসায়ন 2 আছে কেমিস্ট্রি 2 অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহের 2 নম্বর অ্যাসাইনমেন্ট আজকে আপলোড করব বা করছি। এটা অনেক আগে আপলোড করার কথা ছিল। তোমরা জানো যে আমি সময় খুব একটা পাই না ক্লাসের পর, এজন্য দেরি হয়েছে। তারপরে তোমাদের যেহেতু আগামীকালকে জমা দিতে হবে স্কুলে, আগামীকাল আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, বিদায় অনুষ্ঠান। তো রবিবারে তোমরা এটা জমা দিবে অ্যাসাইনমেন্টটি, সেহেতু আমি আজকে দিচ্ছি আপলোড। তোমরা এটা দেখবে এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্টটি নিজের মতো করে করে স্কুলে জমা দিবে। তো আজকের যে অ্যাসাইনমেন্ট তার শিরোনাম হচ্ছে এটা, মৌল দ্বারা রাসায়নিক বন্ধন গঠন প্রক্রিয়া বিশ্লেষণ। আমরা এই অ্যাসাইনমেন্টের শেষে যেটা শিখতে পারবো, উক্ত পাঠ শেষে শিক্ষার্থীরা রাসায়নিক বন্ধন এবং গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবে, আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। নির্দেশক, যেই নির্দেশকগুলো উত্তর দিতে হবে সেটা প্রথমে দেখবো আমরা, রাসায়নিক বন্ধনের ধারণা, আয়নীকরণ বন্ধন, সমযোজী বন্ধন ও ধাতব বন্ধন এর ধারণা দিতে হবে। 2 নম্বরে আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে হবে। 3 নম্বরে সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে হবে। 4 নম্বরে এবং সর্বশেষ প্রশ্ন বা নির্দেশক, রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে মার্কস হচ্ছে বা নির্দেশকের মধ্যে মার্কস হচ্ছে 4। মোট 16 মার্কসের অ্যাসাইনমেন্ট আজকে। আর এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এসএসসি পরীক্ষা 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, শ্রেণী দশম, বিষয় হচ্ছে রসায়ন 2, বিষয় কোড হচ্ছে 1926। পঞ্চম অধ্যায় থেকে এটা অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের রাসায়নিক বন্ধন। আর শিরোনাম যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে এখান থেকে। তো এখানে লেখা আছে মৌল দ্বারা রাসায়নিক বন্ধন গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো। তো এই লাস্টে এই করো কথাটা তোমাদের দিতে হবে না। আর এটা হচ্ছে রুব্রিক্স, রুব্রিক্সে যেভাবে লেখা আছে আমরা ঠিক সেইভাবে তোমাদের অ্যাসাইনমেন্টে সাজিয়েছি। হ্যাঁ, আর এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। প্রশ্নটাকে যদি আমি একটু বড় করে দেখাই তোমাদের, যদি তোমাদের কাছে প্রশ্ন সবার কাছে আছে তারপরে তোমরা একটু দেখে নিতে পারো। এই যে তোমরা এক নজরে প্রশ্নটা দেখে নাও। সক্ষমতার মাত্রা বা নম্বর তোমরা যেভাবে লিখবে, যতটুকু লিখতে সক্ষম তার উপর ভিত্তি করে নাম্বারগুলো দেওয়া হবে। আর নির্দেশকগুলো যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, 1 2 3 4, চারটা নির্দেশক এখানে আছে। প্রথমে আমরা 1 নং নির্দেশকের উত্তর দিব। 1 নং নির্দেশকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে রাসায়নিক বন্ধনটা কি তার সংজ্ঞা দিতে হবে। রাসায়নিক বন্ধন, বিভিন্ন অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। অক্সিজেনের দুটি পরমাণু রাসায়নিক বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে এবং একে ও বন্ড ও, এখানে মাইনাস চিহ্নটার নাম হচ্ছে বন্ড বা বন্ধন বা O2 দ্বারা প্রকাশ করা হয়। আবার দুটি হাইড্রোজেনের, শিক্ষার্থীবৃন্দ হাইড্রোজেন বানানটা এখানে একটু মিস্টেক আছে, আমি তোমাদেরকে এটা ঠিক করে দিচ্ছি। তোমাদের এখানে হাইড্রোজেন বানানটা যে ভুল ছিল সেটাকে আমি ঠিক করে দিয়েছি। তো ওখানে লিখছে দুইটি হাইড্রোজেনের দুটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি পানির অণু, যেমন এইচ বন্ড ও বন্ড এইচ বা H2O গঠন করে। তোমরা এটাকে একবার পড়ে নিতে পারো।
একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। একেই রাসায়নিক বন্ধন বলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বা কাজেই বলা যায় প্রত্যেক মৌল তাদের শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার উদ্দেশ্যে রাসায়নিক বন্ধন গঠন করে। আয়নিক বন্ধন। এখন আমরা আয়নিক বন্ধন পড়ব। রাসায়নিক বিক্রিয়ায় অণু গঠনকালে প্রতিটি পরমাণু হতে চায় স্থিতিশীল। কি হতে চায়? স্থিতিশীল হতে চায়। এই স্থিতিশীলতা অর্জনের জন্য ধাতুসমূহ তাদের সর্ববহিঃস্থ স্তরে এক বা একাধিক ইলেকট্রন অধাতুসমূহের বহিঃস্তরে স্থানান্তরিত করে। উভয় স্থিতিশীল হয়। তাই অর্থাৎ যে ইলেকট্রন দিচ্ছে বা দান করছে সে স্থিতিশীল হচ্ছে, আর যাকে দিচ্ছে সেও স্থিতিশীল হচ্ছে। তাই আমরা বলতে পারি বা বলা যায় ধাতু ও অধাতু মৌলের রাসায়নিক বিক্রিয়া সময়কালীন, যখন বিক্রিয়া হয় সেই সময়কালীন ধাতুর পরমাণুর বহিঃস্থ স্তর হতে এক বা একাধিক ইলেকট্রন সমূহ অধাতু পরমাণুর বহিঃস্থ স্তরে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। আর উক্ত সৃষ্ট যৌগকে আয়নিক বা তড়িৎযোজী যৌগ বলে। যেমন ধাতব সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন অধাতব ক্লোরিনকে দিয়ে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড সৃষ্টি করে। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি আয়নিক যৌগের উদাহরণ। হ্যাঁ, তো আমরা আয়নিক যৌগটা শিখলাম, আয়নিক বন্ধনটা শিখলাম। এখন আমরা শিখব সমযোজী বন্ধন। সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তাই সমযোজী বন্ধন। যেমন পানির বা H2O অণু গঠনকালে দুটি হাইড্রোজেন অণু আর একটি অক্সিজেন অণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। তারপর শিখবো আমরা ধাতব বন্ধন। ধাতব খণ্ডের পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। একটু আগে আমরা এটা বলেছি। ধাতুর পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রনগুলো ধাতব খণ্ডের পরমাণুসমূহের মাঝে সঞ্চরণশীল থাকে। মুক্ত ও সঞ্চরণশীল ইলেকট্রনগুলোর আকর্ষণে ধাতব পরমাণু একত্রে আবদ্ধ থাকে। যেমন একখণ্ড কপার তারে বিদ্যমান কপার পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ পরস্পরের সাথে ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। আমরা সবগুলো বন্ধনের ধারণা দিলাম এবং উদাহরণ দিলাম প্রত্যেকটার, যেমন যেমন দেওয়া আছে ওটা হচ্ছে উদাহরণ, যেটা আমাদের কাছে চেয়েছে। এরপরে আমরা দেখব প্রশ্নটি আবার। এ হলো প্রশ্ন, আর এই প্রশ্নের পরবর্তী যে উত্তরটা আছে বা প্রশ্নটি আছে, আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তো এটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের যে রুব্রিক্স গুলো ফলো করতে হবে সেটা এখানে লেখা আছে, নির্ভুলভাবে উদাহরণ সহ বিস্তারিত লিখতে হবে। অর্থাৎ একটা উদাহরণ দিব এবং আয়নিক বন্ধন সম্পর্কে আবার কিছু কথা বলবো বা লিখবো। 2 নং নির্দেশনার উত্তর, এটা তো 4 মার্কস। তো আমরা এটা করার সময় আমরা লিখবো আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া। 1 নং নির্দেশনা থেকে আয়নিক যৌগের যে ধারণা পেয়েছি তা থেকে আমরা বুঝতে পেরেছি যে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। তো আমরা এখন কি করব, সোডিয়াম ক্লোরাইডের নিম্নে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডের গঠন প্রক্রিয়া দেখানো হলো। যেখানে সোডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন যেমন 3s1 এবং ক্লোরিনের সর্ববহিঃস্থ স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, যার নাম হচ্ছে বা যে অবস্থা আছে সেটা হচ্ছে 3s2 3p5 3s2 3p5, এখানে 6 লেখা আছে। আমি এটা শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে মিস্টেকটা ছিল ওটা ঠিক করেছি, যে 3s2 3p6
এখানে 3 6 এর জায়গায় 5 হবে, অর্থাৎ 7টা ইলেকট্রন রয়েছে। এরপর আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখে নেব। সোডিয়াম 11টি ইলেকট্রন রয়েছে, যার বিন্যাস হচ্ছে 1s² 2s² 2p6 3s1। অনুরূপভাবে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখব। 1s² 2s² 2p6 3s² 3p5। তো শেষে আছে 7টি। সোডিয়াম ও ক্লোরিন পরমাণু সংযোগে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। সোডিয়াম পরমাণু 281 তার সর্ববহিস্থ কক্ষে স্থিত একটি ইলেকট্রন বর্জন করে, নিকটবর্তী নিয়নের ইলেকট্রন কাঠামো লাভ করে এবং পজিটিভ আয়ন সৃষ্টি করে। অপরপক্ষে অপরপক্ষে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে সেটা নেগেটিভ হয়ে যাবে। আমরা দেখে নেই যে অপরপক্ষে ক্লোরিন পরমাণু 287 সোডিয়াম বর্জিত ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষে রেখে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন এর ইলেকট্রন কাঠামো 288 লাভ করে, অর্থাৎ ক্লোরিন নেগেটিভ আয়নে রূপান্তরিত হয়। এই বিপরীতধর্মী সোডিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ আয়ন দ্বয় পরস্পরকে আকর্ষণ করে, এভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। নিম্নে সচিত্র দেখানো হলো। কোথায়? এই যে আমরা দুটি চিত্র দেখব। এখানে সোডিয়াম পরমাণু আর এপাশে দেখতেছি ক্লোরিন পরমাণু। সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথে, এই যে লাস্টে কক্ষপথ, সেখানে একটা ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে আছে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন। তো সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি আছে তার সাথে সোডিয়াম নিউক্লিয়াসের আকর্ষণ বল খুবই দুর্বল, তাই একে ছেড়ে দিবে। ছেড়ে দিবে কাকে? এই যে ক্লোরিনকে দিয়ে দিবে। ক্লোরিনের 7টা ইলেকট্রন রয়েছে সর্বশেষ কক্ষপথে, যেটা ওর পক্ষে ত্যাগ করা সম্ভব না, বরং ওকে ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে ইচ্ছুক। সেক্ষেত্রে ও গ্রহণ করবে কোথা থেকে? সোডিয়াম যে ইলেকট্রনকে ত্যাগ করবে সেটা ও গ্রহণ করবে। সোডিয়াম ত্যাগ করে সোডিয়াম কি হয়ে যাবে? সোডিয়াম হয়ে যাবে নেগেটিভ আয়ন। দেখো সর্বশেষে 8টা ইলেকট্রন হয়ে গেছে, একটা বাইরে যে অতিরিক্ত ইলেকট্রনটা ছিল সেটাকে ত্যাগ করে দিয়েছে এবং সে হলো পজিটিভ আয়ন, সোডিয়াম পজিটিভ আয়ন। অপরপক্ষে এই যে সোডিয়াম যে ইলেকট্রনকে ত্যাগ করলো সেই ইলেকট্রনটি গ্রহণ করলো কে? ক্লোরিন। ক্লোরিন হয়ে যাবে নেগেটিভ আয়ন। এই যে নীল যে ইলেকট্রনটা সেখানে এখানে চলে আসছে কক্ষপথে, অর্থাৎ ক্লোরিনের হয়ে গেল 8টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, যেখানে 7টা ছিল। এটা হয়ে গেল ক্লোরিন নেগেটিভ আয়ন। তো এখন আমরা এই যে সোডিয়াম পজিটিভ আয়ন এবং ক্লোরিন নেগেটিভ আয়ন, এই দুটো আয়ন একসাথে হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। আর এভাবেই সোডিয়াম ক্লোরাইড আয়ন বা আয়নিক যৌগ গঠিত হয়ে থাকে। পরবর্তীতে আমরা 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে বা নির্দেশকটা রয়েছে সেটা একবার দেখে আসব। সেখানে বলা হয়েছে সমযোজী সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া। তো সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটাকে আমরা লিখব ঠিক আয়নিক যৌগ যেভাবে হয় ঠিক ওভাবে। 3 নং নির্দেশনার উত্তর, সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া। সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন সবসময় সমান সমান ইলেকট্রন শেয়ার করে। এই কথাটা আমাদের জানতে হবে যে সমযোজী বন্ধনে সবসময় সে সমান সমান ইলেকট্রন শেয়ার করবে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন একজন আরেকজনের সাথে শেয়ার করে থাকবে। একটি উদাহরণের সাহায্যে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া বোঝানো হলো। যেমন হাইড্রোজেনের পরমাণুতে একটি ইলেকট্রন আছে। হাইড্রোজেনের পক্ষে নিষ্ক্রিয় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করা সহজ। কিভাবে? যদি সে একটা ইলেকট্রন পায় কারো কাছ থেকে, সেজন্য এর সর্ববহিস্থ কক্ষে আরো একটি ইলেকট্রন প্রয়োজন। যখন দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সন্নিকটে আসে তখন পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করতে পারে না, বরং একে অন্যের ইলেকট্রন শেয়ার করে একটি ইলেকট্রন যুগল সৃষ্টি করে। এই অবস্থায় ইলেকট্রন যুগলটিকে উভয় পরমাণুর মধ্যে বা উভয় পরমাণুর মধ্যবর্তী স্থানে পরিভ্রমণ করে এবং যুগ্মভাবে বা যৌথভাবে উভয়ই অংশীদার হয়। নিম্নে চিত্রের মাধ্যমে হাইড্রোজেনের সমযোজী বন্ধন দেখানো হলো। প্রথমে একটা হাইড্রোজেন দেখালাম যার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে এবং একটাই থাকার কথা। আর একটা হাইড্রোজেন দেখাচ্ছে তারও কক্ষপথে সর্বশেষে একটা ইলেকট্রন রয়েছে, এই যে একটা ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন আবার কি হবে? হাইড্রোজেন দুটি পরমাণুর মধ্যে শেয়ার করবে। শেয়ার করলে
মনে হবে যেন প্রত্যেকটা হাইড্রোজেনে দুটি ইলেকট্রন রয়েছে। এই হাইড্রোজেনটা যদি দেখি ডান পাশেরটি, তার তার বৃত্ত বরাবর দেখা যাচ্ছে দুটি ইলেকট্রন রয়েছে। দেখো, এই একটা এবং এই একটা। যদি আমরা এই হাইড্রোজেনটা দেখি, তাহলে তার বৃত্ত বরাবর আমরা দেখব দুটো ইলেকট্রন রয়েছে। অর্থাৎ শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা কক্ষপথে আহ, হাইড্রোজেনের নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে হিলিয়াম, তার ইলেকট্রন কাঠামো গঠন করেছে, অর্থাৎ বন্ধন গঠন করেছে। H প্লাস H সমান H2। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নটি বা শেষ প্রশ্নটি বা নির্দেশকটি, রাসায়নিক বন্ধন গঠনের কারণ। আমরা এখানে সংজ্ঞা চেয়েছে, সংজ্ঞা কিন্তু আমরা প্রত্যেকটা সংজ্ঞা আমরা দিয়েছি ইতিমধ্যে। তো আমরা একই জিনিস বারবার লিখবো না, আমরা শুধু কারণটা বর্ণনা করব। রাসায়নিক বন্ধন গঠনের কারণ ব্যাখ্যা করতে হবে। পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপের মৌলসমূহের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন বিদ্যমান থাকায় এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অর্থাৎ স্থিতিশীল। পর্যায় সারণীর অন্য মৌলগুলো ক্ষেত্রে দেখা যায় যে সর্ববহিস্থ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা এক বা একাধিক ইলেকট্রন কম বা বেশি থাকে। এজন্য মৌলসমূহ স্থিতিশীলতা লাভের জন্য তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করে। একই মৌলের বা বিভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে, তখন তারা তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের ঘটে। এর মাধ্যমে তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। যদি উদাহরণ দেই তাহলে লিখব যে দুটি ক্লোরিন পরমাণু নিজেদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ক্লোরিন অণু গঠন করে এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, স্থিতিশীলতা অর্জন করে। আবার যদি আরেকটা উদাহরণ দেই পানির ক্ষেত্রে, তবে দেখব যে পানি অণুতে একটি অক্সিজেন পরমাণু সাথে দুটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানি অণু গঠিত হয়। এতে অক্সিজেনের বাইরে শক্তি স্তরে 8টা ইলেকট্রন এবং হাইড্রোজেনের বাইরে শক্তি স্তরে 2টি ইলেকট্রন পূর্ণ করে। আবার পটাশিয়ামের উদাহরণটা যদি দেখি, পটাশিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে যদিও এটা আয়নিক যৌগ পটাশিয়াম ক্লোরাইড, তারপরেও পটাশিয়াম অণুতে তার সর্ববহিস্থ শক্তি স্তরে থেকে একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করে। হ্যাঁ, এবং পটাশিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। অন্যদিকে ক্লোরিন পরমাণু পটাশিয়াম থেকে একটি ইলেকট্রন তার সর্ববহিস্থ শক্তি স্তরে গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এভাবে মৌলসমূহ সে আহ সমযোজী বন্ধন গঠন করুক বা কিংবা আয়নিক বন্ধন গঠন করুক, যেটাই বন্ধন গঠন করুক না কেন, মৌলসমূহ তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, স্থিতিশীলতা অর্জন করে। তাই আমরা বলতে পারি যে মৌলসমূহ রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ তাদের সর্বশক্তি বহিস্থ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করা। শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি তোমরা বাসায় নিজেরা করবে। অ্যাসাইনমেন্টটি বোঝার পরে বুঝবে, আগে ভালো করে ভিডিওটি দেখবে না টেনে, তারপর বুঝবে, তারপর নিজেরা বাসায় অ্যাসাইনমেন্টটি করবে। আর এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, যে এই অ্যাসাইনমেন্টটি করে আগামী কাল না, আগামী রবিবার অ্যাসাইনমেন্টটি জমা দিবে আমাদের স্কুলে। এবং নতুন আরেকটি অ্যাসাইনমেন্ট অর্থাৎ নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি তোমরা গ্রহণ করবে। এটা কিন্তু সপ্তম সপ্তাহে ছিল, অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমরা সময় পাই না অ্যাসাইনমেন্টের দেওয়ার জন্য, সমাধান করার জন্য। ক্লাসে তোমাদের অবশ্যই ক্লাস করিয়েছি, তারপর তোমরা বলছো স্যার একটু লিখে দিলেন বা গুছিয়ে দেন। ধন্যবাদ তোমাদেরকে। আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অ্যাসাইনমেন্টটি মনোযোগ দিয়ে দেখে করবে, এই প্রত্যাশায় ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।